অনেক দিনের একটা শখ আজকে পূরণ করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি আর আপনারা দেখছেন চকোলেডি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষে কিন্তু চমক আছে। তো এই যে দেখছেন মাটির কড়াই, এটা আমার খালামণি আমাকে দিয়েছে। তো এটাতেই আজকে রান্না করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মাটির হাঁড়ি কিংবা কড়াইতে রান্না করা, তো সেটাই আজকে পূরণ হতে যাচ্ছে। তো প্রথমেই কড়াইটা রান্নার আগে রান্নার জন্য প্রস্তুত করে নিতে হবে। আমি কিন্তু জানতাম না যে কি করতে হয়, তো আমি ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি যে প্রথমে মাটির হাঁড়ি কিংবা কড়াইকে সিজন করে নিতে হবে। তো সেটারই প্রস্তুতি নিচ্ছি এখানে। প্রথমে কড়াইটাকে ভালো করে কোনো ডিশওয়াশ কিংবা কোনো রকম কোনো ডিটারজেন্ট ছাড়া একটু সাদা পানিতে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি সেটাই করছি। ইউটিউবে ভিডিও যেদিন থেকে দিচ্ছি সেদিন থেকেই আমার ইচ্ছা ছিল যে কোনো একদিন মাটির হাঁড়ি কিংবা কড়াইতে কিংবা মাটির কোনো পাতিলে রান্না করব। এটা একটা বহু পুরানো শখ আমার। তাছাড়া আমার মাটির চুলায়ও রান্না করার ইচ্ছা আছে, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। তো এবারে খালামণির বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম, খালামণি আমাকে আসার সময় এই কড়াইটা গিফট করেছে। তো সেই সুবাদে এবারে আমার অনেক দিনের একটা শখ বলা যায় পূরণ হতে যাচ্ছে। এখন আমার কড়াই আর কড়াইয়ের ঢাকনা দুটোই ভালো করে ধোয়া শেষ। মাটির কড়াই আর ঢাকনা আমি দুটোই ভালো করে শুধু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে কোনো ডিটারজেন্ট বা লিকুইড সোপ আমি ইউজ করি নাই। এখন আমি একটা ভিডিও দেখেছি, সেখানে বলেছে 24 ঘন্টা এটাকে পানিতে সোক করে রাখতে হবে, বাট আপাতত আমার হাতে অত সময় নাই, তো আমি 1 থেকে 2 ঘন্টা এটা পানিতে সোক করে রাখবো। তো চলেন। আমি আসলে কালকে রাতে ভিডিওটা দেখিনি, আমি সকালেই দেখেছি, যার কারণে আমার হাতে বেশি সময় ছিল না। আমি জাস্ট 1 ঘন্টাই এই কড়াইটা এই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে বালতিটা দেখছেন, বালতিতে পানি নিয়ে এসেছি, এবার এই কড়াইটা ভিজিয়ে দিলাম। তো কড়াইটা হচ্ছে পুরোটা এখানে আটছিল না, একটুখানি পানির বাইরেই রয়ে গেছিলো। তো এখানে আরও পানি দিলে পানিটা ওয়েস্ট হতে পারে, সেজন্য আমি করেছি কি আধ ঘন্টা পরে এসে কড়াইটা জাস্ট ঘুরিয়ে দিয়েছি। তো এই তো আমি কড়াইটা এখানে ভিজিয়ে দিচ্ছি, সাথে ঢাকনাটাও একসাথে দিয়ে দিব। তো এই যে দেখছেন একটুখানি অংশ কিন্তু পানির বাইরে রয়ে গিয়েছে। তো আধ ঘন্টা পরে এসে আমি কি করেছি, এই অংশটা ঘুরিয়ে নিচের দিকে করে দিয়েছি, আর যে অংশটা নিচের দিকে ছিল ওটা উপরের দিকে তুলে দিয়েছি। তো এই তো এখন 11টা বাজার 15 মিনিট বাকি রয়ে গেছে। ঠিক 1 ঘন্টা পর, মানে 12টা বাজার 15 মিনিট পর এসে আমি কিন্তু হাঁড়িটা তুলে নিয়েছিলাম। এই 1 ঘন্টার মধ্যে আমি আমার অন্য কাজ সেরে নিয়েছি, যেমন আরেকটা সবজি আমার রান্না করার ছিল। এখানে ফুলকপি, বেগুন আর শিম মিক্স করে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, কুচো চিংড়ি আর কি, যেটাকে চিটাঙ্গা ভাষায় বলে লইট্টাইচা। তো আপনারা কে কীভাবে এই সবজিটা রান্না করেন আর কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। তো এই তো সবজি বসিয়ে দিয়েছি, আর এখানে আমার আরেকটা চুলা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই চুলাগুলো আসলে ব্যবহার করা খুবই কষ্টকর, পরিষ্কার করা তার চাইতেও বেশি কষ্টকর, খুবই ঝামেলাপূর্ণ, এই জন্যই আপনাদেরকে একটু দেখালাম। তো এই যে দেখেন 1 ঘন্টা পর হাঁড়িটা তুলে এনে হাঁড়িতে আমি পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। প্রথমে মিডিয়াম আঁচে বসিয়ে দিয়ে এরপর একটু পরে আঁচটা বাড়িয়ে দিয়েছি। ভালোভাবে পানিটা বলক আসা পর্যন্ত আমি এই কড়াইটা চুলার উপর রেখে দিব। এই কড়াইটা কতটুকু পর্যন্ত হিট সহ্য করতে পারবে সেটা দেখার জন্যই এই প্রসেসটা। আর এখানে আমি মুরগি কেটে নিয়েছি। তো গতদিন বলছিলাম যে আমি আসলে কাটাকুটিতে এত ভালো না, তো এখানে একটা ছোট্ট মুরগি ছিল, সেটা কাটতে গিয়ে আমি আসলে ঘেটে ফেলেছি। মুরগির পিসগুলো খুব বেশিই ছোট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা বাসায় মানুষ অল্প ছিলাম আজকে। তো এখন কড়াইটার থেকে পানিগুলো ফেলে দিয়ে কড়াইটা সিজন করে নিচ্ছি। দেখেন সরিষার তেল আর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি তেলটা পুরো কড়াইতে একদম প্রতিটা কোনায় কোনায় মাখিয়ে দিব। শুধু কড়াইতে না, আমি ঢাকনাটাতেও সিজন করে নেব। তো এই তো এই দেখেন ঢাকনাটাও সিজন করে নিয়েছি, আর অলরেডি কিন্তু তেলটা সোক করা শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণ পরে পুরোটাই প্রায় সোক হয়ে যায়। আমি আসলে খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু আজকে শুক্রবার। তো এই তো মোটামুটি এটা সোক করার সাথে সাথেই আমি এটা হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর রান্না শুরু করে দিয়েছি। কারণ যেহেতু বলেছি যে আজকেই রান্না করব, তার মানে আমার আজকেই রান্না করতে হবে, আর আমি অপেক্ষা করতে পারছিলাম না, এতটাই আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম।
তো এখানে কড়াই ভালো করে গরম করে আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার দেখে নিচ্ছি তেলগুলো গরম হয়েছে কিনা। তেল গরম হলে এখানে আমি দিয়ে দেব একদম থিনলি স্লাইসড কিছু পেঁয়াজ। আমাদের বটিটা একটু ধার করানোতে খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে, যার কারণে বললাম থিনলি স্লাইসড পেঁয়াজ, কারণ পেঁয়াজগুলো এত পাতলা পাতলা হয়েছিল যে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছিল। তো এই তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আর কড়াইয়ের তেলে আমার রিফ্লেকশন দেখা যাচ্ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি এটা এখনই দেখলাম। এতটাই চকচকে ছিল কড়াইটা যে আমার রিফ্লেকশন হচ্ছিল। যাক, ভালোই। আমার ছেলে আসলে খেলছে, তো ওর আওয়াজটাও মাঝে মাঝে রেকর্ড হয়ে যাচ্ছে। বাবা, তুমি কিছু বলতে চাও? ইজ জাস্ট 4 months old। তো যাই হোক, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিতে, আর ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না, মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আজকে যেহেতু জুমাবার, অলরেডি মসজিদে খুতবা শুরু হয়ে গিয়েছিল, আর সেজন্যই আমি খুব তাড়াহুড়া করছিলাম। তো আজকে মাংস রান্না করতে গিয়ে আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, কারণ ছোটোবেলায় শুক্রবার আসলেই প্রায় প্রতিটা বাসা থেকেই মাংস বা বিরিয়ানি বা পোলাও এমন কিছু রান্নার ঘ্রাণ আসতো। এখন তো মানুষ কোনো ওকেশন দেখে না, সবসময় প্রায় ভালো মন্দ কিছু না কিছু রান্না করতে থাকে। কাজ করতে করতে এক ফাঁকে আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিব মাংসের মশলা, গুঁড়ো মশলা, যেটা আমাদের বাসায় আগে থেকেই একসাথে গুঁড়ো করা থাকে। তো কাজ খুব আসলে এগিয়ে থাকে এখন, কাজ করতে অত ঝামেলা হয় না। আগে যেমন মশলা পিষো, আদা রসুন পেস্ট করো, এখন আর অত ঝামেলা নেই। আদা রসুন আগে থেকেই একসাথে পেস্ট করে রাখা হয়, মাংসের মশলা আগে থেকেই গুঁড়ো করে রাখা হয়, রান্না করার সময় শুধু ঢালতে থাকো, ব্যাস হয়ে গেল। তো এই তো মাংসের মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর এখন ভালো করে কষিয়ে নিব। পাশের চুলায় একটু গরম পানি করা ছিল, আমি সেখান থেকে একটু গরম পানি দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে রান্না করলে না, রান্নার ফ্লেভারটা ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। রান্নার সময় আসলে ছোটোখাটো ব্যাপারগুলো অনেক বেশি ম্যাটার করে। ছোটোখাটো একটা স্টেপ কিন্তু আপনার রান্নার টেস্ট পুরাই বদলে দেয়। আমরা কিন্তু এই জিনিসটা বুঝি না, আমরা মনে করি রান্না তো হলেই হলো, খাওয়া গেলেই হলো, কিন্তু না, আসলে রান্নার টেস্ট কিন্তু আপনি কিভাবে রান্না করছেন সেটার উপরেই ডিপেন্ড করে। তাই ছোটোখাটো স্টেপগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। সেখানে তৃতীয় থাকে তোর প্যান্ট না, প্যান্ট ওই থাকটাতেই আছে যে থাকে। আর আগেও বলেছি, মশলা কষানো কিন্তু আমার ফেভারিট স্টেপ। রান্না করার ক্ষেত্রে আপনাদের পছন্দের কাজ কোনটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখছেন, এই কালারটা কত সুন্দর এসেছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও আমি যখন খালি চোখে দেখছিলাম আমার নিজেরই অনেক ভালো লাগছিল। এখন আমি দিয়ে দিলাম লবণ। মশলা কষানোর সময়ই লবণ দিয়ে দিই, তাহলে হচ্ছে যে মাছ বা মাংস যাই রান্না করি না কেন, ভেতরে ভালোভাবে লবণটা ঢোকে। এদিকে আমি ভয়েস দিচ্ছি, আর আমার ছেলে কিন্তু অনেক বিরক্ত চোখে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো মনে মনে বলছে, তুমি কি করছো আমাকে অ্যাটেনশন না দিয়ে। ও বলছে আপনারা সবাই আমার আম্মুর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এক ফাঁকে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে। মাংসে টমেটো দিলে আমার খেতে খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে মাংসটাও একটু ভালো করে কষিয়ে নিব।
আচ্ছা পড়ুক না, সমস্যা নেই। আমি খুবই হালকা হাতে একটু মাংসটা নেড়ে দিচ্ছি, কারণ অলরেডি আমি কাটতে গিয়ে মাংসের পিসগুলোকে একদম ঘেটে দিয়েছি। আর এখন যদি বেশি জোরে জোরে আমি নাড়ি তাহলে মাংসগুলো হাড় থেকে আলাদা হয়ে যাবে। তো একদম হালকা হাতে আমি নেড়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিব, মাংসটা কষতে থাক। আমি আরেকবার এখানে মাংসটা নেড়ে দিচ্ছি, কারণ মশলাটা না হলে নিচের দিকে লেগে যাবে। মাটির কড়াই কিন্তু প্রচুর গরম থাকে। এই যখন রান্না হয়ে গিয়েছে আমি চুলা অফ করার পরেও মাংসটা অনেকক্ষণ ফুটছিল, তো সেজন্য নিচের দিকে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, তাই একটু বারবার নেড়ে দেওয়া। তো আমার এখনও মাংসটা কষানো হয়নি, আমি আবারও ঢেকে দিলাম। আর চলুন মাংসটা কষানো হতে হতে আপনাদেরকে ঘুরিয়ে আনি আমাদের ছাদ থেকে। তো এই যে সামনে দেখছেন অনেকগুলো ফুল গাছ আছে ছাদে উঠতেই। ওই যে নয়নতারা গাছটা আমার শাশুড়ির লাগানো, আর এই অলকানন্দা গাছটা আমার লাগানো ছিল। যেহেতু এখন শীতকাল, ফুল কিন্তু একদমই নেই বললেই চলে। একটা ফুল ফুটেছিল গাছটাতে। আর পাশে এই সন্ধ্যা মালতীটাও আমার লাগানো, যেগুলো তো সন্ধ্যাবেলায় ফুটবে। অনেকগুলো কলি আছে কিন্তু। এই গাছটাতে কিন্তু 2 শেডের ফুল হয়, হলুদ আর গোলাপি একসাথে। তো এই তো দেখেন এক ফাঁকে কিন্তু আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলু আমার দেওয়ার প্রথমে ইচ্ছে ছিল না, পরে মনে হয়েছে 2টো আলু দিলে ভালোই লাগবে খেতে, তাই আলু দিয়ে দিয়েছি। আর গরম পানি দিয়ে দিলাম মাংসটা আরেকটু ভালোভাবে রান্না হওয়ার জন্য। কেমন লাগছে তোমার আজকে লাঞ্চ কেমন লাগছে বাবা? বাবা বলতে চাও লাঞ্চ কেমন লাগছে মামা? ও প্রচুর বিরক্ত, কেন ওকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না সেজন্য। তো এই তো আমার মাংস রান্নাটা শেষ। এক ফাঁকে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। আর এখন কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরেও কিন্তু মাংসটা ফুটছিল। আর এই যে আমি এখানে মাংসটা বাটিতে বেড়ে নিচ্ছি। পিছন থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে আর আমার হাজব্যান্ডের কথোপকথনটা শুনতে পাবেন। ওরা দুজন কথা বলছিল, তাই আমি ওইটা আর মিউট করি নাই। আপনারাও একটু শুনেন, আমি একা কেন শুনবো। দেখেছেন কি সুন্দর কালার এসেছে না? আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি নতুন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।